আমার পকেটের অবস্থা ভালো নয়, তোমার ট্যারিফের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, হাউজিং ক্রাইসিস চূড়ান্ত আকার ধারণ করেছে, এনার্জি প্রাইস বেড়ে যাচ্ছে চড়চড় করে, গ্রসারির প্রাইস বেড়ে যাচ্ছে। মিড টার্ম ইলেকশন এখন যেটা মেইনলি যেটা আপনার সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে প্রাইস হাইকিং, ইটস হার্টিং পিপলস ওয়ালেট। আমেরিকার 63% মানুষ মনে করে যা তিনি করছেন ঠিক করছেন না। ইনফ্যাক্ট যে সপ্তাহে তিনি ভাষণ দিয়েছেন সেই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি সিএনএন এর জনমত জরিপ 68% লোক মনে করে, 68%, মানে প্রতি 10 জনের 7 জনই মনে করে আমেরিকা ভুল পথে চলছে। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, he is in a very complicated situation, he is in a very difficult situation, he is at risk actually politically. এই যে স্টেট অফ দ্য ইউনিয়নের পর প্রেসিডেন্ট ট্রাম্পের সত্যি কি জনমত, উনি যে ভাষণটি দিয়েছেন উনি অনেক কিছু বলেছেন, আমেরিকার স্বর্ণযুগ চলছে, ইমিগ্রেশনের কারণে সব একেবারে আন্ডার কন্ট্রোল, আমেরিকা একটা শক্তিশালী দেশে পরিণত হয়েছে, এর চেয়ে বড় আর্থিকভাবে কখনোই তারা উন্নতি করেনি, এরকম অনেক কিছু দাবি উনি করেছেন। এই যে স্টেট অফ দ্য ইউনিয়নের প্রেসিডেন্টের মানে উনি তো জনমত নেয়ার পক্ষেই কথা বলেছেন, যা তৈরি হয়, বদলাতে কি পেরেছেন নাকি শুধু নিজের সমর্থকরাই আরো বেশি উজ্জীবিত হলো তার কথা শুনে? ধন্যবাদ হাবিব ভাই, মাধবর ভাই, দেখে ভালো লাগছে, বহুদিন পরে আপনার সাথে মুখোমুখি হচ্ছি আমরা। হাবিব ভাই, এই ভাষণটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে এমন এক সময় তিনি ভাষণটা দিয়েছেন যখন তার অ্যাপ্রুভাল রেটিং মাত্র 37%। মানে আমেরিকার 63% মানুষ মনে করে যা তিনি করছেন ঠিক করছেন না। ইনফ্যাক্ট যে সপ্তাহে তিনি ভাষণ দিয়েছেন সেই সপ্তাহেই আমরা দেখতে পাচ্ছি সিএনএন এর জনমত জরিপ 68% লোক মনে করে, 68%, মানে প্রতি 10 জনের 7 জনই মনে করে আমেরিকা ভুল পথে চলছে। ভুল পথটা মূলত দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে গিয়ে অর্থনীতি, অন্যটি হচ্ছে ইমিগ্রেশন। প্রধান দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে এটা বোঝানো যে অর্থনীতি রাইট ট্র্যাকে আছে, এবং যদিও অ্যাফোর্ডেবিলিটি একটা ইস্যু, তিনি অ্যাফোর্ডেবিলিটি ইমপ্রুভ করার জন্য কাজ করছেন, এটা তার দায়িত্ব ছিল, তার তার অ্যাসাইনমেন্ট ছিল আমাকে এটা বোঝানো, কনভিন্স করা যে ভাই থিংস উইল গেট বেটার। তা তো তিনি করেননি, তিনি যা করেন তাই করেন। তা হচ্ছে যে তিনি বাগাড়ম্বর পূর্ণ ভাষণ দিয়েছেন, যে ভাষণে আপনি যেমন বললেন আমেরিকার অর্থনীতি বিশ্বের সেরা অর্থনীতি, আমরা অসাধারণ অবস্থায় আছি। ইন্টারেস্টিংলি আমি কম্পেয়ার করছিলাম, ঠিক এক্স্যাক্টলি একই ভাষায় 2025 সালের জানুয়ারি মাসে ভাষণ দিচ্ছেন কে? জো বাইডেন। জো বাইডেন বলছেন, আমি আপনাকে কোট করে শোনাচ্ছি, উনি বলছেন, বাইডেন বলছেন, I inherited an economy that was on the brink. Now our economy is literally the envy of the world. এটা বলছেন বাইডেন কবে? জানুয়ারি 2025 সালে, নির্বাচনের পরে, যে নির্বাচনে তিনি হেরে গেছেন মূলত অর্থনীতির কারণে। ঠিক একই ভাষায় বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আমেরিকার ইকোনমি খুব খারাপ ছিল, আমি আসার পরে অসাধারণ হয়েছে। আর আমরা বলছি, সাধারণ লোক কি বলছি, ভাই আমার পকেটের অবস্থা ভালো নয়, তোমার ট্যারিফের কারণে দ্রব্যমূল্য বেড়ে গেছে, হাউজিং ক্রাইসিস চূড়ান্ত আকার ধারণ করেছে, এনার্জি প্রাইস বেড়ে যাচ্ছে চড়চড় করে, গ্রসারির প্রাইস বেড়ে যাচ্ছে। এখন বিশেষজ্ঞরা বলছে কি যে আমেরিকার ইকোনমি এটা হচ্ছে কে শেপড ইকোনমি, এটা দুটো বাহু, ঊর্ধ্ব বাহু, নিম্ন বাহু। যারা ঊর্ধ্ব বাহুর লোক, যারা বড় লোক, রাফলি 8 to 10%, তারা খুব চমৎকার আছে, তারা খুব ভালো আছেন আমেরিকায়। আর যারা নিম্ন বাহু, নিচের যারা আছেন আমেরিকার 92-93% মানুষ, তারা ভালো নেই। এখন ডোনাল্ড ট্রাম্প সাহেব শুধুমাত্র ওই 8 বা 10% লোক নিয়ে খুশি হবেন না, তাকে জিততে হলে আরো লোকে টানতে হবে। তিনি টানতে পারেননি, তিনি ফোকাস করেছেন কি তার যে পুরনো ইস্যু ইমিগ্রেশন, এবং ইমিগ্রেশনকে নিয়ে তিনি নাটক করেছেন। একটা পর্যায়ে তিনি একথা বললেন যে লিগাল ইমিগ্রেন্টকে ডিফেন্ড করা তোমার দায়িত্ব, ইলিগাল ইমিগ্রেন্টকে বের করে দেওয়া তোমার দায়িত্ব। ডেমোক্রেটদের তাকিয়ে বললেন, তোমরা কি আমার পক্ষে আছো? পক্ষে হলে দাঁড়াও, দাঁড়ায়নি কেউ। It became an issue for Donald Trump. এই ডেমোক্রেটরা
তারা ইনলিগাল বা ক্রিমিনাল ইমিগ্রেন্টদের পক্ষে, এবং প্রবলি তিনি মিড টার্মে এটা ব্যবহার করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরনো খেলা কি এবারও চলবে? জি বিশেষ করে গত কয়েক সপ্তাহে, গত কয়েক মাসে আমরা যা দেখেছি আইসের যে অপারেশন, স্পেশালি মিনেসোটা, যেখানে দুজন লোক মারা গেছে, দুজন শ্বেতকায় আমেরিকান সিটিজেন মারা গেছে, সেখানে কি এই পুরনো কায়দা চলবে? মাথায় রাখতে হবে যে যারা ডোনাল্ড ট্রাম্পের অনুগত সমর্থক, শ্বেতকায় অনুগত সমর্থক, তারা কিন্তু তাকে ছাড়বেন না। রাফলি 35-37% লোক, ধরা যাক 40% লোকই ধরো, কিন্তু আসল শক্তি কোথায়? ইন্ডিপেন্ডেন্ট। অলমোস্ট 60% ইন্ডিপেন্ডেন্ট বলছে তারা ট্রাম্পের সঙ্গে। 60% সুইংটা হয়েছে, অলমোস্ট 40% সুইং হয়েছে। হুম হুম হুম। সাপোর্ট করতেন তারা, কত নির্বাচন সাপোর্ট করেছেন ট্রাম্পকে, এই এখন 1 বছর পরে তাদের সমর্থন কমে গেছে, 40% সুইং হয়েছে। 6% ইন্ডিপেন্ডেন্ট বলছেন তারা মনে করেন না যে এই আগামী মধ্যবর্তী নির্বাচনে তারা ট্রাম্পকে সমর্থন। তার মূল কারণ হচ্ছে যে এবারের গত 1 বছরে তার মূল ফোকাস ছিল কি? ভিলিফাই করা হিসপ্যানিকদের, ভিলিফাই করা দক্ষিণ আমেরিকা থেকে আসা ইমিগ্রেন্টদের। এরা মানুষ না, জন্তু, এভাবে তারা ডিপিক্ট করা হয়েছে। ফলে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শহরে, যেখানে আমরা নানান, যেমন টেক্সাসে নির্বাচন হয়েছে, নিউ জার্সিতে মাতবর ভাই আছেন, তিনি হয়তো বুঝে, কোনো কোনো শহরে, নিউ জার্সির কোনো কোনো শহরে দেখেছি আমরা বড় রকমের সুইং হয়েছে। ভোট দিয়েছে তারা গত নির্বাচনে ট্রাম্পকে, এবার দিচ্ছে না। একটা প্রধান কারণ ট্রাম্প সাহেব টার্গেট করেছেন হিসপ্যানিকদের। ফলে এবার হিসপ্যানিকরা প্রবলি এবং ইন্ডিপেন্ডেন্টরা প্রবলি ঘরে ফিরবে ডেমোক্রেট পার্টিতে। আমার ধারণা যে আগামী মধ্যবর্তী নির্বাচনে বড় রকমের পরাজয় ঘটবে ডোনাল্ড ট্রাম্প এবং তার দলের। ওকে, অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি, এখন যেরকম বলেন যে হিসপ্যানিকরা সুইং করেছেন ভোটের ক্ষেত্রে, তার বিরুদ্ধে যাচ্ছে, যেটার প্রতিফলন আমরা নিউ জার্সিতে দেখলাম। উনি কিন্তু তাদের মানে অনেক সমর্থন নিয়েই পাশ করেছেন। ইভেন মুসলমান এবং আরব সমর্থন পাশ করেছেন, কারণ উনি গাজায় যুদ্ধ বন্ধ করবেন, শান্তি ফিরে আনবেন, উনি আর কোনো যুদ্ধ করবেন না, উনি একদিনে ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিবেন। অনেক অনেক প্রতিশ্রুতির কারণে কিন্তু উনি জয়ী হয়েছেন। আমার মানে হি নোজ হাউ টু প্লে দোজ কার্ড। এবং আমি নিউ জার্সির কথা বলছেন আপনি, গোলাম মাতবর, আপনার কাছে আমি যাচ্ছি। আপনি শুনলেন যে হাসান ফেরদৌস বলছিলেন 61% আমেরিকান বলছে দেশ ভুল পথে যাচ্ছে। এখন হোয়াইট হাউস থেকে আমরা কোনো প্রতিক্রিয়া দেখছি না। এটি অনেকে বলছেন দিস শুড বি একটা সতর্ক বার্তা হওয়া উচিত, শুধু হোয়াইট হাউস না, তাদের পুরা যে রিপাবলিকান দল, এটি সবার জন্য এটি হওয়া উচিত। এটি আপনি কিভাবে দেখলেন? এই যে রাজনৈতিক পরিবেশ এখন তৈরি হয়েছে, ইটস এ ভেরি টেন্স রাজনৈতিক পরিবেশ তৈরি করেছেন রিপাবলিকান তথা ট্রাম্প। ওকে, এটি আসলে কি তাদের জন্য লাভজনক হবে দিন শেষে, নাকি উল্টো ফল দিতে পারে? যেরকম হাসান ফেরদৌস বলেন যে মিড টার্মে কিন্তু এটির বড় একটা প্রতিক্রিয়া দেখতে পাবো। একই সাথে প্রেসিডেন্ট ট্রাম্প ইমিগ্রেশন ইস্যুতে কঠোর অবস্থানে আছেন, ওখান থেকে এক চুলও উনি নড়েননি। ইফ ইউ আর নট হোয়াইট ইউ শুড নট বি হিয়ার, ইফ ইউ আর নট হোয়াইট জাস্টিস ইজ নট ফর ইউ, ইফ ইউ আর নট হোয়াইট আই ডোন্ট কেয়ার, ইউ শুড নট বি ইভেন হিয়ার, ওয়াই আর ইউ হিয়ার, এরকম ভাব আমরা দেখছি। ভাবনা এরকমই হচ্ছে। কিন্তু এই যে নন রিপাবলিকান ভোটার যারা আছেন, তাদের সমর্থন কমে আসছে দিনে দিনে। এই যে কতগুলি, বেশ কয়েকটি বিষয় আমি তুলে ধরলাম আপনার কাছে, আপনি যদি আমাদেরকে একটু খুলে বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম হাসান ফেরদৌস ভাই এবং হাবিব ভাই, বহুদিন পর আপনাদের সাথে, দুজনের সাথে অনুষ্ঠান। আসলে এই মাসটা আমরা জানি অত্যন্ত মহান মাস, আমাদের ভাষা আন্দোলনের মাস। এই ভাষা আন্দোলনের মাসে আমি আমাদের যে 71-এর যে যারা তাদের আত্মত্যাগ করে আমাদের ভাষাকে আজকে এতটুকু আনতে পেরেছেন, ভাষাটাকে আজকে রাখতে পেরেছেন, তার জন্য তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আসলে দেখুন, আপনার প্রশ্ন উত্তর কিন্তু চমৎকার ভাবে আমাদের শ্রদ্ধেয় হাসান ফেরদৌস ভাই খুব সুন্দরভাবে দিয়েছেন। তবে তারপর আমি একটু অ্যাড করবো, উনি যেহেতু নিউ জার্সির কথা বলেছেন। আসলে আমি তার আগে যেটা বলবো যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, he is in a very complicated situation. He is in a very difficult situation. He is at risk actually, politically, particularly, at this point. Politically, it's also connected to economy, war situation, climate, and all those things. The most driving force is economy. এটা একটা নাম্বার ওয়ান। আসলে দেখুন, সেই ইকোনমি নিয়ে কিন্তু তার স্টেট অফ দি ইউনিয়ন এড্রেসে অনেক কিছু বলেছেন। ইটস সেম অল থিংস দ্যাট অল আদার পার্টিস, এবং আমাদের হাসান ফেরদৌস ভাই বলেছেন যে এটা আসলে
যেটা ডোনাল্ড সরি বাইডেনও করেছিলেন, এবং একটা সবাই চিন্তা করে যে বাংলাদেশও এখন এটা দেখতেছি আমি দি ফল গাই, কাউকে না কাউকে ব্লেম করতে হবে। সুতরাং তারা ক্ষমতা আসার আগেই বলে যে ও আই ইনহেরিটেড অল দোজ থিং, ডেফিসিট, অল কাইন্ডস অফ দ্য প্রবলেমস ইন দ্য কান্ট্রি। সো তারা একটু ডিফেন্সিভ মোডে থাকে, এন্ড দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হি ইজ ডুইং। It's not new thing. He did it actually in his first term also when he was the president. I got all those mass from the Democratic Party and so that's one thing. এবং দেখুন তার যে যুদ্ধের কথা বলছে, সে এতগুলো যুদ্ধ বন্ধ করেছে, যুদ্ধগুলো শুরু করেছেন, এবং ডাইরেক্ট ইনডাইরেক্ট রুল আছে। তার অ্যাপ্রুভাল রেট আমরা যেটা বললাম যে এটা ইটস ভেরি আনএক্সেপ্টেবল এট দিস পয়েন্ট। সে প্রাইস হাইকিং আমি রিপিট করব না, আমাদের হাসান রাতুল ভাই খুব সুন্দর বলছেন যে আমরা জানি বিশেষ করে যে মানুষ যারা সাধারণ মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, হিসপ্যানিক ভোট একটা বিরাট একটা সুইং ভোট, এবং দ্যাট দ্য লার্জেস্ট মাইনরিটি ইন দ্য কান্ট্রি নাও, আফটার দ্যাট ইজ দ্য ব্ল্যাক। মানুষ কিন্তু ভুল বোধহয় করে, এবং ভুলের আবার কিন্তু শিক্ষাও নেই, এবং দে আর রিয়েলাইজিং এক্স্যাক্টলি হাসান রাতুল ভাই যেটা বলতেন, দ্যাটস দ্য মেইন থিং, দ্যাট ইন্ডিপেন্ডেন্ট ভোটার্স 38% যে আপনার বেস আছে, নো ম্যাটার হোয়াট হি ডাজ, বিকজ দ্যাটস দ্য ওয়ান সেগ্রিগেশনিস্ট যারা আছে আর কি, রেসিস্ট যারা আছে, দে উইল নেভার চেঞ্জ। নেক্সট যে মিড টার্ম ইলেকশনে যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভোটার। এবং ইকোনমি, হ্যাঁ ইকোনমি সে কিন্তু সাকসেসফুল কতগুলো ক্ষেত্রে ফর দ্য কর্পোরেট ওয়ার্ল্ড এবং বড় লোকদের জন্য, রিচ বিগার, দ্য ইকোনমি বিগার at $1.5 trillion বোধহয় গত এক বছরে বেনিফিটেড টু অল দোজ কর্পোরেশনস, অ্যাকর্ডিং টু আই থিঙ্ক বার্নি স্যান্ডার্স এর আমি একটা স্টেটমেন্ট শুনছিলাম যে আর কি। সো মানুষ কিন্তু যারা সাধারণ মানুষ তারা আশা করেছিল দ্যাট ইকোনমি ইজ গোয়িং টু বেনিফিট দেম, এন্ড ইট ডিড নট হ্যাপেন। বিকজ একটা জিনিস কিন্তু আমরা কিন্তু ভুলে যাই, মানুষের ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড দিস ইজ হিজ ব্যাকগ্রাউন্ড। এবং তার বিজনেস ওয়ার্ল্ডে হি ইজ এ বিজনেসম্যান, সে কিন্তু এইভাবেই কিন্তু কাজ করে। এবং এটা বর্তমান যে ইরানের ক্ষেত্রে যেটা করছেন যে এটা হচ্ছে অর্থাৎ একটা দিয়া দেখো তাকে কেউ কতটুকু যেতে পারে, দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি হি ইজ ডুইং। তো আমার কাছে মনে হচ্ছে মিড টার্মে আমরা নিউ জার্সিতে দেখেছি হাসান রাতুল ভাই যেটা বললেন যে একটা সুইং হয়েছে, যেটা রিপাবলিকান থেকে ডেমোক্রেটিক আবার মুভ করেছেন। আমরা জানি ইটস এ ব্লু স্টেট, আমাদের গভর্নর, আমাদের সেনেটর, এভরিওয়ান ইটস লাইক ডেমোক্রেটিক পার্টি। সো মিড টার্ম ইলেকশন এখন যেটা মেইনলি যেটা আসলে যেটা আপনার সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করবে সেটা হচ্ছে প্রাইস হাইকিং, ইট হার্টিং পিপলস ওয়ালেট। এদেশে আপনি একটা জিনিস, আমি আমার 28 বছর অভিজ্ঞতা আমি যেটা বলবো, যে যখনই কিন্তু ইকোনমি অর্থাৎ মানুষের ওয়ালেট, হাউস হোল্ড ইকোনমি হার্ট করছে, তখনই কিন্তু সেই সরকার কিন্তু পতন হয়েছে।